মাননীয় অর্থমন্ত্রী আজকে যে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন এবং মাত্রই শেষ করেছেন। তো তিনি এবং তার যে টিম অর্থ মন্ত্রণালয় মাত্র 4 মাসের মতো সময়ে তারা যে একটা বাজেটের মতো একটা ডকুমেন্ট তৈরি করতে পেরেছেন, সেজন্য এটা একটা দুরূহ কাজ। সেজন্য তাকে এবং তার টিমকে আমরা সিপিডির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমরা জানি যে বাজেটটা এমন একটা সময়ে প্রণীত হয়েছে যে যখন অর্থনীতি বিভিন্ন দিক থেকে চাপের মুখে, শুধু প্রবৃদ্ধি না বরং স্থিতিশীলতা, আস্থা এবং সুস্পষ্ট দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। তো সেই প্রেক্ষিতে এই বাজেটটা মূলত কয়েকটি লক্ষ্যকে সামনে রেখেই তারা এই বাজেটটি উপস্থাপন করেছে বলে আমাদের কাছে মনে হয়। তো এবং যেটি কিনা খুব কঠিন, সেটা হচ্ছে যে একদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা, অন্যদিকে প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং কর্মসংস্থানটাকে পুনরুজ্জীবিত করা, কিন্তু সবচাইতে আগে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির চাপটা কমানো। এবং আমরা দেখেছি যে বাজেটের যে মূল লক্ষ্যগুলো, সেগুলোতেই অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক যে পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি, সেগুলোই গুরুত্ব পেয়েছে। এবং অনেক দিক থেকেই যে তাদের এই সরকারের যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে যেগুলো ছিল মূল বিষয়, সেগুলোর অনেকখানি প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। যেমন এখানে অর্থনীতির গণতান্ত্রিকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাত নির্ভর একটা প্রবৃদ্ধি এবং সুশাসন, সেগুলো জোর দেওয়া হয়েছে। সেগুলোর কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। শুধু কয়েকটা যেমন মোটা দাগে আমরা বলবো, সেটা হচ্ছে একটা, প্রথমেই হচ্ছে বাজেটের যে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো। সেখানে আপনারা জানেন যে বাজেটের প্রবৃদ্ধির হার 6.5% এবং মূল্যস্ফীতির হার 7.5% লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আর প্রবৃদ্ধির যে এই অর্থ বছরে 2026 অর্থ বছরে প্রাক্কলন করা হয়েছে 5% মতো হবে, সেটা থেকে আরো 1.5% প্রবৃদ্ধি, সেটা অনেকটা উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে। তবে একটা বিষয় যে যেহেতু আমাদের অর্থনীতির আকার বেশি এবং আমাদের জনসংখ্যার পরিমাণ সংখ্যাও এত বেশি, তো সেই দিক থেকে আমরা এই অর্জনটা করতে পারি, কিন্তু এটার পূর্ব শর্তই কিন্তু ইনফ্যাক্ট 5% থেকে যদি 6% কিংবা 5.5% করতে চাই, এটার কিছু পূর্ব শর্ত রয়েছে। এবং সেই পূর্ব শর্তগুলোর মধ্যে রয়েছে যে বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনা, শিল্পের উৎপাদন বাড়ানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং রপ্তানিতে একটা গতিময়তা আনতে হবে। কারণ আমরা দেখছি যে বর্তমানে যে ধরনের বিনিয়োগ অবস্থা রয়েছে, কিংবা আর্থিক খাতের যে দুর্বলতা, জ্বালানি সংকট ইত্যাদির প্রেক্ষিতে এই লক্ষ্য অর্জন করাটা বেশ চ্যালেঞ্জিং হবে যদি না আমরা এই আগে যেগুলো বললাম যে বিনিয়োগ এবং উৎপাদনশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার করা, সেগুলোতে। মূল্যস্ফীতির ক্ষেত্রে 7.5%, এটা এখন এই চলতি অর্থ বছরে গড়ে আপনি 9% মতো, সেখান থেকে আরো 1.5% কমে আনা এক বছরের মধ্যে, সেটারও কিছু পূর্ব শর্ত রয়েছে। এমনকি তবে কি একটা জিনিস যে 7.5% কিন্তু বেশি, কিন্তু তারপরেও 9%-এর চাইতে কম। তো মূল্যস্ফীতিটাকে আসলে অর্থবহভাবে কমাতে হলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমাদের যে মুদ্রা, আমাদের টাকার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, এটাকে একটা স্থিতিশীল করা, খাদ্য সরবরাহ ব্যবস্থা, কৃষি উৎপাদন ব্যবস্থা, এটাকে উন্নত করা, জ্বালানি সরবরাহটা নিশ্চিত করা, এবং তার পাশাপাশি যে মুদ্রানীতি, এই মুদ্রানীতিটাকে খুব প্রুডেন্টলি, খুব বিচক্ষণতার সাথে আসলে পরিপালন করা। আমরা তো এখন একটা সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করছি, কিন্তু আমরা জানি যে বিনিয়োগ বাড়ানোর জন্য একটা চাপ রয়েছে, কিন্তু সেটা করার জন্যই আসলে একটা খুব বিচক্ষণ পলিসি নেওয়া এবং তার পাশাপাশি রাজস্ব নীতির সাথেও একটা সমন্বয় করার বিষয় রয়েছে। যদিও আমরা জানি যে বাজেটের আকার অনেকখানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে বর্ধিত রাজস্ব লক্ষ্যমাত্রা কিংবা রাজস্ব ব্যয়, এটার ক্ষেত্রে যদি আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারি, ব্যয় করে যদি তার বিপরীতে আমরা আয় বাড়াতে পারি, উৎপাদনশীলতা বাড়াতে পারি, বিনিয়োগ সঠিক জায়গায় করতে পারি, তাহলে এই ইয়েটা সম্ভব, আমাদের যে মূল্যস্ফীতির যে চাপটা, এটা কমানো সম্ভব। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আন্তর্জাতিক বাজারেও কিন্তু বাজারের গতিময়তা কিংবা সেই বাজারে বিশেষ করে জ্বালানি তেলের মূল্য, সেটার একটা প্রভাব থাকতে পারে। কিন্তু
বর্তমান অবস্থায় থাকলে এবং ওই শর্তগুলো পূরণ করলে সেটা সম্ভব। রাজস্ব আহরণের ক্ষেত্রে কিংবা আরো কয়েকটি লক্ষ্য করে ম্যাক্রো ইকোনমিক কিংবা সামষ্টিক অর্থনীতির যে কতগুলি সূচক এই মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্টে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা দু একটা কথা বলতে চাই। সেটা হলো যে লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেইটার অনুমতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। তখন আর ওই লক্ষ্যমাত্রাগুলি বাজেটের কিভাবে অর্থ সরবরাহ হবে, কিভাবে ব্যয় হবে, কোথা থেকে অর্থ আসবে, এই ধরনের একটা শৃঙ্খলা আর অভাব দেখা দেয়। আমি দুটো উদাহরণ এখানে দিব। একটা উদাহরণ হচ্ছে যে রাজস্ব আদায়। রাজস্ব আদায় আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে আমাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যর্থতা, দুর্বলতা রয়েছে, এবং প্রতি বছরই একটা উচ্চমাত্রা লক্ষ্যমাত্রা দেওয়া হয় উচ্চ রাজস্ব আহরণের চাহিদা রয়েছে সেই জন্য, কিন্তু সেটা আমরা অর্জন করতে পারি না। এখন এই যে আমাদের 2026 অর্থ বছরের প্রথম 9 মাসে আমরা দেখেছি যে সেখানে আদায় হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত 6.9%। কিছুদিন আগে আমরা যখন আমাদের স্টেট অফ দ্য ইকোনমি রিভিউ করেছি তখন আমরা পরিষ্কার করে দেখিয়েছি। এখন বছরের শেষে এসে 2026 অর্থ বছর শেষে এসে এই 3 মাসে বাকিটা যদি আমার পূরণ করতে হয়, এই যে 5,63,999 কোটি টাকা 2026-এর, তাহলে কত অর্জন করতে হবে? 84.6%, যেটা কিনা একটা খুব কঠিন বিষয়। এবং এইটার উপরে আবার আমাদের যে সামনের বছরের যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, সেটাও একটা বিরাট একটা উল্লম্ঘন। এবং প্রবৃদ্ধিটা যদিও দেখানো হয়েছে 7.9, এটা কিন্তু ওইটা বাজেটে, প্রকৃত বাজেটে মানে বাজেট যেটা দেওয়া হয়েছে সেটা, কিন্তু প্রকৃত অর্জনটার উপরে যদি দেখি এখনো আমাদের তথ্য নাই, সেটা দেখা যাবে যে প্রবৃদ্ধিটা অনেক বেশি করতে হবে, তখনই আসলে সমস্যাটা দেখা দিবে। এবং যদি যেটা আগে বললাম যে বাজেট শৃঙ্খলা বিষয়, যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা যদি পূরণ না হয় তাহলে আপনার এই যে মুদ্রানীতি কিংবা রাজস্ব নীতি এটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। কারণ কি, তখন সরকারকে আরো বেশি করে আপনার অন্য উৎস থেকে বিশেষ করে ব্যাংক বরোইং বাড়াতে হবে। এইখানে একটা সমস্যা সৃষ্টি হবে। তখন ব্যাংক বরোইং বাড়লে আমাদের ওই যে মূল্যস্ফীতির কথা বললাম সেখানে, অর্থাৎ আমরা দেখছি যে এই আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা, এটা আমাদের যদি কাঙ্ক্ষিত মাত্রায় আমরা অর্জন করতে চাই তাহলে কর প্রশাসন, কর পরিপালন এবং বাস্তবায়নে এটাকে ব্যাপক একটা উন্নতি করতে হবে। এরকম আরেকটা উদাহরণ দিচ্ছি অনুমতি থেকে রপ্তানির ক্ষেত্রে। রপ্তানির বেলা আমরা দেখছি যে প্রথম 10 মাসে চলতি অর্থ বছরের সেখানে দেখছি যে এটার প্রবৃদ্ধিটা নেতিবাচক 2%, 2.02%। এখন আগামী 2 মাসের মধ্যে যে প্রবৃদ্ধিটা এখানে দেখানো হয়েছে যে হবে 9.2%, আগামী 2 মাসের মধ্যে কতখানি বাড়লে 9.2% হবে, এটা তো চিন্তার বিষয়। কারণ এত বেশি বাড়াতে হবে যে 9.2%, সেটা তো কতখানি সম্ভব এটা আপনারা বুঝতে পারছেন যে এটা বাস্তবসম্মত নয়। এবং সেইটার প্রেক্ষিতে আবার আগামী অর্থ বছরের প্রাক্কলন করা হয়েছে 7.94%। সুতরাং এখনকার অনুমতিটা যদি ঠিক না হয়, আগামী অর্থ বছরের জন্য যেটা প্রাক্কলন সেখানেও কিন্তু ওটা বাস্তবসম্মত না। সুতরাং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সঠিকভাবে তথ্যগুলোর বিশ্লেষণ করে এবং প্রাক্কলনগুলো বাস্তবসম্মত হলে আমরা বাজেট বাস্তবায়নেও কিন্তু আরো বেশি সাফল্য দেখাতে পারবো। বাজেট ঘাটতির ব্যাপারেও নিশ্চয়ই আপনাদের আগ্রহ থাকবে যে আপনারা জানেন যে বাজেট ঘাটতি এই বছরে আগামী অর্থ বছরে 3.6% জিডিপির করা হয়েছে। এবং এখানে ঘাটতির অর্থটা কোথা থেকে আসবে? ব্যাংক বরোইং থেকে 1,12,000 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়া এবং বিদেশি ঋণের লক্ষ্যমাত্রাটাও বাড়ানো হচ্ছে। কিন্তু আমরা দেখি যে বিদেশি ঋণের থেকে নিলে ভালো, কারণ ব্যাংক বরোইং বাড়লে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে গেলে ব্যক্তি খাতের যদি ঋণের প্রয়োজন পড়ে, এবং যেহেতু এখন আমরা দেখছি যে এই সরকার বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ এই বাজেটেও আছে, তখন যদি ব্যক্তি খাত ঋণ নিতে যায় তখন তার একটা
লিকুইডিটির একটা ক্রাইসিস হতে পারে তার, এবং ক্রাউডিং আউট ইফেক্ট হলে তখন স্বল্প মানে এক্সেস লিকুইডিটি না থাকলে তখন সুদের হার আরো বেশি বেড়ে যেতে পারে। এটা আরেকটা। আর আরেকটা হচ্ছে যে এই বিদেশি ঋণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাটা বাড়ানো ভালো, কিন্তু আমরা দেখি যে অনেক সাপোর্ট থাকে, বাজেটারি সাপোর্ট, সেগুলো বিদেশি সাহায্য সেগুলো কিন্তু পাইপলাইনে থাকে, আমরা পুরোটা ব্যয় করতে পারি না সঠিক সময়ে, সেখানেও সক্ষমতার অভাব থাকে। তো ওই সক্ষমতার অভাব থাকলে তো বেশি করে পাওয়া যাবে না, আমি যেটা আছে সেটাই ব্যবহার করতে পারি না, তাহলে সেখানেও কিন্তু একটা উৎকর্ষতা সাধন করতে হবে। রাজস্ব নীতির ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু অনেক ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ব্যয় কমানো এবং বিনিয়োগ উৎসাহিত করার জন্য সরকার অনেক জায়গাতেই কর এবং শুল্ক সংস্কারের প্রস্তাব দিয়েছে। রপ্তানি সহায়তা এবং শুল্ক প্রক্রিয়া সহজ করা, তারপরে যারা রপ্তানিমুখী শিল্পের জন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা সম্প্রসারণ, এবং তারপরে যেগুলো সিস্টেমেটিক জটিলতা, প্রক্রিয়াগত জটিলতা আছে, ভিএটি সহজ করা, ডিজিটাল কর প্রশাসন শক্তিশালী করা, এগুলোর ব্যাপারে তারা অনেক বলেছে তারা এই বাজেটের মধ্যে। এবং এগুলো সবই কিন্তু একটা যৌক্তিক পদক্ষেপ, কারণ আমরা জানি যে রপ্তানির কথা বললাম যে রপ্তানি এই অর্থ বছরে কেমন একটা চাপের মুখে রয়েছে, এবং রোবাস্ট রপ্তানি আয় না বাড়াতে পারলে আমাদের বৈদেশিক যে মুদ্রার রিজার্ভ সেখানে কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। এবং আরো আমরা দেখেছি যে রাজস্ব যে আহরণ জোরদার করা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেখানে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে যে এই অর্থনীতির যে গতিময়তা আনার, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে কতগুলি কর, অনেক ক্ষেত্রে কর রেয়াত কিংবা কর সুবিধা একদিকে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কর আবার রেয়াতও তুলে দেওয়া হয়েছে। এখন ধরেন যে যদি আপনার কর সুবিধা দেওয়া হয় তখন রাজস্ব আহরণ হয়তো ক্ষতিগ্রস্ত রাজস্ব আহরণ কিছুটা কমবে, কিন্তু যদি ওই কমার গ্যাপটা পূরণ করা যাবে যদি সেই বিনিয়োগ থেকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে ব্যক্তি খাতকে, তারা যদি তাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং তাদের বিনিয়োগ থেকে রিটার্নটা বাড়ে, তাহলে কিন্তু অর্থনীতিতে আবার চাঙ্গা আসবে। অর্থনীতিতে ওই অর্থ করের যে ছাড়টা, করটা যে পেল না রাজস্ব বিভাগ, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তাদের উৎপাদনশীলতা, তাদের অর্থনীতিতে তাদের যে অবদানটা। এবং আরো বিষয় যে বিনিয়োগের ক্ষেত্রে যেটা বললাম যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও বেশ কিছু এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং যে এই সরকারের লক্ষ্যমাত্রা যে 2030-31 সালের মধ্যে বিনিয়োগটা, মোট বিনিয়োগ বাড়িয়ে সেটা 40% যাবে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে রপ্তানি বহুমুখীকরণ কিংবা শিল্পের যে এক্সপ্যানশন, সম্প্রসারণ করা, এবং উদ্যোক্তার উন্নয়নের ক্ষেত্রে এবং এসএমইর ক্ষেত্রেও দেখলাম, বিশেষ করে বাজেটে যেমন উৎপাদনমুখী শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, কৃষি, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, এগুলো খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই খাতগুলোতে কর্মসংস্থান সৃষ্টিরও অনেক সুযোগ রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমি উল্লেখ করতে চাই এখানে, সেটা হচ্ছে যে বাজেটে যে নবায়নযোগ্য জ্বালানির উপরে বেশ কিছু ইতিবাচক আসলে পদক্ষেপ আমরা দেখেছি, যে সৌর বিদ্যুতের ক্ষেত্রে সেখানে কর প্রায় সবগুলোতেই সেখানে শূন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ সোলার যে প্যানেল এবং বিভিন্ন যন্ত্রপাতি সেগুলোর ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে, সেগুলো ভালো। এবং ইভি যেটা বৈদ্যুতিক যানবাহন, সেখানেও কিন্তু এটা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে, এবং ইভি আমদানিতে কর এবং শুল্ক কাঠামো সেখানে একটা শিথিলতা দেওয়া হয়েছে। এগুলো সবই নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক একটা অর্থনীতির দিকে যাওয়ার একটা ইঙ্গিত। আর স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য খাত কিংবা শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা, অর্থাৎ সামাজিক খাতের যে ব্যয় এবং ব্যয়ের দক্ষতা, এটা নিয়েও আমরা বহুবার সবাই আলোচনা করছি, এবং একদিকে হচ্ছে ব্যয়ের বরাদ্দ কম, অন্যদিকে যে ব্যয়ের উৎকর্ষতা সেটা কম। আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে এই বছরে, শিক্ষা খাতে বৃদ্ধি হয়েছে যে 2025-26 অর্থ বছরে ছিল জিডিপির 1.4% শিক্ষা খাতে বরাদ্দ। এই 2026 সালে এটা বেড়ে 1.79% হয়েছে। এখানে স্বাস্থ্য খাতেও দেখছি আমরা বরাদ্দটাও প্রায় দ্বিগুণ হয়েছে জিডিপির আকারে। সুতরাং
এটা একটা খুবই ভালো পদক্ষেপ এবং দুইটা খাতে কিন্তু আমাদের বরাদ্দ বাড়ানো উচিত। বহুদিন থেকে একই রকম স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে, কিন্তু চাহিদাটা অনেক বেশি। কিন্তু আবার এটাও বলতে পারেন যে শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না, সেটা কিন্তু অপচয় হবে। সেই দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেখানেও আমরা জানি যে এখানে বরাদ্দ বাড়ানো হয়েছে জিডিপির আকারে 2.1% বাড়ানো হয়েছে, গত অর্থ বছরে ছিল 1.98%। এবং সেটা একটা গুরুত্বপূর্ণ এখানে পদক্ষেপ যে ফ্যামিলি কার্ডের যে আপনার সংযোজন করা, ফ্যামিলি কার্ডটা এটা একটা তাদের এই সরকারের একটা সিগনেচার প্রজেক্ট। সেই প্রজেক্টটা এখানেও কিভাবে পরিপালন হবে, কিভাবে বাস্তবায়ন হবে সেটাই বিষয়। এবং আমাদের যে ইতিমধ্যেই আরো প্রায় 95টা সামাজিক সুরক্ষার কর্মসূচি রয়েছে, সেগুলোকে এটার মধ্যে কিভাবে স্ট্রিমলাইন করবে, একীভূত করে একটা কর্মসূচির মধ্যে আনা, সেইটার কাজটাও সুচারুরূপে করতে হবে। তা না হলে ওই যে আমরা সবসময় বলি যে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে যাদের প্রয়োজন তারা আসতে পারছে না, যাদের প্রয়োজন নাই তারা আসছে, সেটা দরকার। এবং সেটার প্রেক্ষিতে তথ্য অর্থাৎ সুবিধাভোগীদের ডেটাবেসটা সেটাকে শক্তিশালী করা এবং তার পাশাপাশি বিতরণ ব্যবস্থা, সেখানে ডিজিটাইজেশন প্রযুক্তির ব্যবহার, সেগুলো তারা বলেছে। সেগুলো আমরা আশা করি এখানেও কিন্তু ব্যয়ের ক্ষেত্রে একটা দক্ষতা এবং স্বচ্ছতার বিষয় রয়েছে, অ্যাকাউন্টেবিলিটির বিষয় রয়েছে। সবশেষে যেটা বলতে চাই যে সংস্কার এবং সুশাসন, সেই ব্যাপারে তারা কি বলেছে, যদিও এখানে খুবই পরিষ্কারভাবে বলা হয়নি, কিন্তু তারা মোটা দাগে এই সংস্কারের ব্যাপারে এবং সুশাসনের ব্যাপারে যে সচেতন এবং কার্যক্রম করতে চায়, তারা অনেক কিছু করতে চায়, সেটার একটা আমরা প্রতিফলন দেখছি। কারণ বাজেটে আমরা দেখছি যে তারা বলেছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটা সুশাসন ভিত্তিক সংস্কার দরকার। এবং এটার মধ্যে সংস্কারগুলোর মধ্যে রয়েছে যে একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি এবং কর প্রশাসনের পৃথকীকরণ যেটা করা হয়েছে, এটাকে আসলে সঠিকভাবে বাস্তবায়ন করা এবং রাজস্ব ব্যবস্থার যে অটোমেশন, ব্যাংকিং খাতের পুনর্গঠন, আর্থিক খাতের সুশাসন জোরদার করা, তারপরে বিভিন্ন রেগুলেটরি বডি, নিয়ন্ত্রণ সংস্থার এবং নিয়ন্ত্রণ কাঠামো যেগুলো, সেগুলাকে আসলে সহজীকরণ করা। বিভিন্ন রেগুলেটরি রিকোয়ারমেন্ট যে থাকে জটিল, সেটা বিনিয়োগের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য কার্যক্রমের জন্য, সেগুলিকে সহজীকরণ করা, এগুলো ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এটা এখানেও একই ধরনের কথা প্রযোজ্য যে এগুলো বাস্তবায়ন করবে কিভাবে, সেটা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পুনর্গঠন করা এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। কারণ আসলে যে কোনো ধরনের সংস্কারই অজনপ্রিয় হয় এবং অজনপ্রিয় হলে সেই সংস্কারগুলি কিন্তু বাধাগ্রস্ত হয়। কিন্তু যেহেতু এই সরকারের এটি প্রথম বাজেট, এই সরকার প্রথম এসেছে, প্রথম বছরের বাজেট সংস্কারের জন্য এটি একটা উত্তম সময়। প্রথম দিকেই সংস্কারগুলো করতে হয়, যেহেতু এগুলো কঠিন এবং সংস্কার তো একটা চলমান প্রক্রিয়ার, সময়ও লাগে। এটা স্বল্প মেয়াদী কোনো পদক্ষেপ না, এটা মধ্যম এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ চলমান। সেই জন্য এই বছরেই যে সমস্ত সংস্কারের কর্মসূচি কিংবা কমিটমেন্ট এই বাজেটে দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া হয়েছে, সেগুলি করতে হবে। এবং সেগুলি করার জন্য যেটা প্রয়োজন, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সক্ষমতা এবং একটা দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।